গুড মর্নিং। এখন বাজছে 7:30। আমরা বাইক নিয়ে বেরোচ্ছি। কোথায় যাব সেটা বলছি, কিন্তু তার আগে একজনকে মিট। এই যে আমার ভাই দেবাশিস। আমরা আজকে যাচ্ছি কিছু উইকেন্ড স্পট দেখতে। এই স্পটের স্পেশালিটি এটাই যে তোমার কাছে যদি জাস্ট একদিন ছুটি থাকে, জাস্ট একদিন, তাহলে তুমি এই স্পটটা সেদিনকেই দেখিয়ে ঘুরে আবার বাড়ি ফিরে আসতে পারো। চলো তাহলে আবার রাস্তায় দেখা হবে। বাড়ি থেকে বেরিয়ে আমরা ধরে নিলাম দিল্লি রোড আর এগিয়ে চললাম ত্রিবেণী হয়ে কুন্তিঘাটের দিকে। তবে এর মধ্যে রাস্তার দুধারে গাছের নতুন সবুজ পাতা আর মাঝে মাঝেই ছড়িয়ে থাকা শিমুল গাছে ভর্তি লাল ফুল জানান দিয়ে দিল বসন্ত কিন্তু এসে গেছে। প্রায় 1 ঘন্টা বাইক চালানোর পরে আমি আর আমার ভাই পৌঁছে গেলাম কুন্তিঘাট হ্যাঙ্গিং ব্রিজে। এই জায়গাটা কেমন দেখে নাও তার একটা ঝলক। ফার্স্ট গন্তব্য আমাদের এই যে কুন্তিঘাট উডেন হ্যাঙ্গিং ব্রিজ, এটাতে এসেছি। তোর কেমন লেগেছে বল? অসাধারণ জায়গাটা, বেশ দেখেই মনে হচ্ছে যে এটা কিছু এর মধ্যে হিস্টোরিক্যাল টাইপ কিছু আছে, কিছু কিছু ধ্বংসস্তূপ টাইপ হয়ে রয়েছে ওখানে, ওইদিকে ওটা দেখাচ্ছি। সামনে ওইখানে কিছু একটা আগে হয়তো ব্রিজ ছিল বা কিছু কি জানি না। বাই দ্য ব্রিজটা একবার দেখো, এটা কিন্তু মানে সত্যিকারেই কাঠের জিনিস দিয়ে বানানো। ও পাশে আর একটা কিছু ব্রিজ তৈরি হচ্ছে, ওটা হয়তো ভারী গাড়ির জন্য। আর যখন এখানে ফার্স্টে আসছি আমি ভাইকে বলছি এর উপর দিয়ে আমি বাইক নিয়ে যাবো না কোনোভাবেই, কারণ একখানা কাঠের ব্রিজের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার কথা আমার হ্যাঙ্গিং ব্রিজ। ঠিক আছে, ওই যে পিছনে এই যে হ্যাঙ্গিংগুলো দেখা যাচ্ছে। বাট এসে দেখলাম এখান দিয়ে বাইক যাওয়া যায়, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ইনফ্যাক্ট গাড়িও যেতে পারে, বাট বাস বা লরি হলে তাদের এই ব্রিজ ইউজ করা যায় না। তো বেশ ভালো জায়গাটা, মানে হ্যাঙ্গিং ব্রিজ তো সচরাচর খুব একটা দেখা যায় না, যার মধ্যে দিয়ে গাড়ি ফাড়ি যাতায়াতও করে। ও আচ্ছা, ওই পাশের ব্রিজটা ছিল ট্রেনের ব্রিজ। তো জায়গার ব্যাপারে এটুকুই। এরপর আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্য, যেখানে অনেক কিছু দেখার আছে, সেটা হচ্ছে কালনা। দেখো, আমি সবসময় মনে করি ডেস্টিনেশনের থেকেও অনেক বেশি ভালো লাগার জিনিস হলো জার্নি। আর যখন সেটা একটা রোড ট্রিপ অ্যান্ড বাই বাইক, তার তো কোনো কথাই নেই। আর তার পাশেও যখন প্রকৃতি এত সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছে, আর প্লাস তার সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ হলো তুমি বাইক ট্রিপ করছো তোমার খুব প্রিয় মানুষের সাথে, যেমন আমি এখানে যাচ্ছি আমার ভাইয়ের সাথে। বাট এসবের মধ্যেই আমরা রিয়েলাইজ করলাম আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে। তাই আমরা রাস্তার ধারে একটা র্যান্ডম দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। হ্যালো, আমরা এখন করলা মোড়ে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করতে। সকাল থেকে আমাদের বিশেষ কিছু খাওয়া দাওয়া হয়নি, সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। তো আপাতত কয়টা পেটাই পরোটা সবজি ব্রেকফাস্টে আমরা অর্ডার। একটা নতুন, মানে আমার কাছে অ্যাটলিস্ট নতুন, আমি এর আগে কোনোদিন মানে পরোটার সাথে নর্মালি আমরা দেখে থাকি যে ঘুগনি বা আলুর দমের তরকারি। এখানে দেখলাম যে বাঁধাকপির তরকারির সাথে আলু বাঁধাকপির তরকারির সাথে পেটাই যেটা একটু ডিফারেন্ট। ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চললাম কালনায় আমাদের প্রথম গন্তব্য 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, একটা কথা বলি, শিব মন্দির বললেই প্রথমে যে জায়গার নামগুলো আমাদের মাথায় আসে তার মধ্যে বাংলা কিন্তু আসে না। কিন্তু এই বাংলার 108 শিব মন্দির যেটা কালনায় আছে, এটা একটা হিডেন জেম। কেন, তোমরা সেটা এক্ষুনি জানতে পারবে। এটা কালনার একটা বিখ্যাত জায়গা। এই দেখো, এইটা তৈরি করেন মহারাজা তেজচন্দ্র বাহাদুর 1809 সালে। এই জায়গাটার আর্কিটেকচারটা কিন্তু সত্যিই অবাক করে দেয়। এখানে দুটো সমকেন্দ্রিক বৃত্ত তৈরি হয়েছে। ভেতরের বৃত্ত মানে ওইখানে আছে 34টা মন্দির, আর এই বাইরের বৃত্তে আছে আরও 74টা মন্দির। পিছনে দেখতে পাচ্ছ এই যেগুলো আছে, এগুলো হচ্ছে বাইরের বৃত্তে 74টা শিবলিঙ্গ মন্দির সবকটা। অ্যাকচুয়ালি এবার আমরা ভেতরের যেটা ছোট সার্কেল, ইনার সার্কেল, সেইটাতে আসছি। এইখানে দেখো বাকি 34টা মন্দির, এই সবগুলোই এক চালা। কিন্তু প্রথমবার এলি, বল কেমন লাগলো বলে জায়গাটা? বেশ ভালো লাগছে, বেশ একটা ফিলিং আছে। হ্যাঁ,
এটা অ্যাকচুয়ালি আরেকটা জিনিসও বলতে হয়, এই জায়গাটা অ্যাকচুয়ালি এএসআইয়ের অন্তর্গত, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করে এবং যথেষ্ট ভালোভাবেই রক্ষণাবেক্ষণ হয় এখানে। প্রতিদিন একজন পুরোহিত আসেন, ইনি এখানে সমস্ত কটা মন্দিরে পুজো করেন। আচ্ছা, এখানে যে 108টা শিবলিঙ্গ আছে সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে বাইরের লেয়ারে যে 74টা মন্দির আছে, এখানে দেখো তুমি দেখতে পাবে যে এইখানে একটা শিবলিঙ্গ সেটা কালো, আবার তার পরের মন্দিরে যদি দেখো এইখানে শিবলিঙ্গটা সাদা, আবার তার পরেরটা যদি দেখো সেখানে আবার কালো, অল্টারনেটিভলি চলতে থাকে। অর্থাৎ এই বাইরের লেয়ারে যেখানে কালো এবং সাদা আছে, এই দুটো মানুষের পাপ বা মনের মধ্যে খারাপ যে দিকটা আছে সেটাকে বোঝায়, যেটা বাইরের দিকে আছে। এবার আমরা ভেতরের যে 34টা রয়েছে তার মধ্যে সেখানটায় প্রবেশ করেছি। এখানের ক্ষেত্রে যেটা হলো, এখানে 34টা মন্দিরের যে শিবলিঙ্গগুলো রয়েছে এখানে কিন্তু বাইরেরটার মতো না, প্রত্যেকটাই সাদা, যেটা রিপ্রেজেন্ট করছে যে পুণ্যের যে প্রতীক, সেই প্রতীককে রিপ্রেজেন্ট করছে। এখানে আর একটা জিনিস দেখার আছে, সেটা হলো এখানে যেটা আমরা এখন যাচ্ছি সামনে, এই দ্বারাটা আমাদের পুজোর ক্ষেত্রে যে জলের ইউজ, সেই পারপাসে ইউজ করা হয়, সেটা আমাদের এখানকার এই যে ইউজ হয়। এখন বন্ধ করা আছে টুরিস্ট পারপাস হিসেবেই, বাট পুজো করা হতো, সেই পুজোর জন্য যে জলের প্রয়োজন হতো। ওদিকে একটা গেটও আছে, এখান দিয়ে ঢুকে সেই জল এখান ইদারার জল ইউজ করা হতো। এই যে গেটটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো এইখানে আছে এই ইদারাতে ঢোকার গেট, যেটা স্বভাবতই এখন বন্ধ করা আছে। তো দ্যাটস অল অ্যাবাউট কালনা 108 শিব মন্দির। এরপর এর ঠিক সামনে, মানে ঠিক সামনেই আছে রাজবাড়ি, সেখানে যাব আমরা এরপর। কালনা 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকে আছে কালনা রাজবাড়ি, যেটা বাংলায় আরও একটা হিডেন জেম। আমার মনে হয় এই জায়গাটার স্থান বাংলার পর্যটন মানচিত্রে আরও অনেক উপরে থাকা উচিত ছিল, কারণ গোটা বাংলায় মাত্র 5টা এমন মন্দির আছে যার 25টা চূড়া। তার মধ্যে 3টে মন্দির আছে কালনাতেই, আর তার মধ্যে 2টো আছে এখানেই। ঢুকেই বাঁহাতে প্রথম চোখে পড়ে এই প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরের গায়ে যে পোড়ামাটির কাজ আছে, তার সাথে তুমি বিষ্ণুপুরের যে কোনো মন্দিরের পোড়ামাটির কাজের তুলনা করতে পারো। প্রতাপেশ্বর মন্দির থেকে সামান্য এগিয়েই বাঁহাতে পড়বে রাসমঞ্চ, যেটা অষ্টভুজাকার। রাসমঞ্চের ছাদ বোধহয় বহুদিন আগেই ভেঙে গেছে। এখন রাসমঞ্চ দাঁড়িয়ে আছে 24টা পিলারের ওপরে। রাসমঞ্চ থেকে সামনে এগিয়েই দরজা দিয়ে গিয়ে পড়ে লালজি মন্দির। এই মন্দিরটার ব্যাপারে একটু বাদেই বলছি। আর ডান হাতে গিয়ে আরও বেশ কিছু মন্দির পড়ে, এই মন্দিরগুলোর ব্যাপারে এবার বলবো। ডান হাতে এগিয়েই প্রথম চোখে পড়ে এই পঞ্চরত্ন মন্দির। এগুলো প্রত্যেকটা এক একটা 8চালা মন্দির, যেগুলো তৈরি করা হয়েছে 19বিংশ শতাব্দীতে। এই সবকটা মন্দিরেই শিব ঠাকুরের পুজো হয়। এবার এই জায়গাটা ছাড়িয়ে যদি সামান্য বাঁদিকে যাওয়া যায়, তখন সেখানে দেখতে পাওয়া যাবে একটা ফ্ল্যাট ছাদের মতো স্ট্রাকচার। এর কাজ যে কি তা কিন্তু আমি খুব একটা ভালো করে জানি না, এবং এখানে কোনো বোর্ডও দেখতে পাইনি যাতে এর কাজটা সম্বন্ধে আমি ধারণা করতে পারবো। যাই হোক, এরপরে আমরা এগিয়ে যাব লালজি মন্দিরের দিকে। এরকম একটা আলাদা দরজা দিয়ে লালজি মন্দিরে প্রবেশ করতে হয়। এই লালজি মন্দিরে ঢুকেই প্রথমেই চোখে পড়ে একটা পালকি। এরপর লালজি মন্দিরের সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং কথা বলি। 1739 সালে এই মন্দিরটি তৈরি হয়, আর এটাই কালনা রাজবাড়ির প্রাচীনতম মন্দির। ইট দিয়ে তৈরি এই মন্দিরে মোট 25টি চূড়া আছে। আমার দেখা এটাই প্রথম একটা 25 চূড়া মন্দির। এছাড়াও এই মন্দিরের সামনে আছে একটা 4চালা নাটমঞ্চ, আর এই মন্দিরের গায়েও আছে বেশ কিছু টেরাকোটার কাজ। এই মন্দিরটা আসলে রাধাকৃষ্ণের মন্দির। এরপর আমরা গেলাম পঞ্চরত্ন মন্দিরের ঠিক পিছনেই থাকা কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। এই মন্দিরটা তৈরি হয় 1751 থেকে 57 সালের মধ্যে। রাধাকৃষ্ণের জন্য এই মন্দিরটা বানানো, এবং এই মন্দিরটা আরও একটা 25 চূড়া মন্দির। বলেছিলাম না রাজবাড়িতে মোট 2টো 25 চূড়া মন্দির আছে, এটা তার মধ্যে দ্বিতীয়টা।
কালনায় মোট 3টি 25 চূড়া মন্দির আছে, আর তার মধ্যে তৃতীয় হলো এই গোপালবাড়ি মন্দির। এই গোপালবাড়ি মন্দির কিন্তু রাজবাড়ির বাইরে, এটা একটা আলাদা মন্দির। এরপর আমরা গেলাম কালনায় আমাদের শেষ দ্রষ্টব্য সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই কালী মন্দির তৈরি হয় 688 সালে এবং তৈরি করেন ঋষি অম্বরীশ। এই মন্দিরকে অম্বিকা কালনা মন্দিরও বলা হয়। এই মন্দিরই কালনার প্রাচীনতম মন্দির এবং মন্দিরের মধ্যে সাবেকিয়ানার ছাপ কিন্তু স্পষ্ট, যদিও অনেক সংস্কারের কাজই কিন্তু মন্দিরে করা হয়েছে। প্রায় অর্ধেক দিন শেষ হয়ে গেছে আর আমাদের ঘোরাও মোটামুটি অর্ধেক কমপ্লিট। তবে শেষ নয়, এবার যাচ্ছি আমরা আমাদের পরের গন্তব্য, সেটা হচ্ছে পান্ডুয়া। ঘুরতে দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বাজছে, এখনও লাঞ্চ করা হয়নি আমাদের। তবে আমরা আমাদের পরের ডেস্টিনেশনে এসে পড়েছি, সেটা দেখাচ্ছি। ঘোরা এই দেখো, এটা হচ্ছে জামগ্রাম মন্দির বাড়ি। এখানে দুর্গাপুজো খুব বড় করে এবং তখন ভেতরে ঢোকাও যায়। তার একটা ভিডিও আছে, সেটা আমি দিয়ে দেবো। এই যেটা দেখছো এটাকে বলে ধুনো পুজো। এটা দুর্গাপুজোর একটা বিশেষ রিচুয়াল। এটা অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরে করা হয়। আমি যখন দুর্গাপুজো এসেছিলাম তখন আমি এটা প্রথমবার দেখেছিলাম, আর আমার দেখে কিন্তু দারুণ লেগেছিল। আর তার সামনে এই যে এইখানে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মী জনার্দন মন্দির। আমরা যখন এসেছি এখন এই দুপুরের সময় কোনো মন্দিরই খোলা থাকে না, তাই মন্দির বন্ধ হয়ে গেছে। আবার এগোবো। এখন মেইন আমাদের প্রয়োজন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করা। তো দেখি রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেখি রাস্তায় কোথায় কি খাবারের জায়গা পাওয়া যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে একটা পাইস হোটেল থেকে আমি আর আমার ভাই দুজনে মিলে 2টো রাইস থালি খেলাম। আর বলতেই হয়, এই খাবার খেয়ে আমাদের পেট ভরলো বটে, আমাদের মন কিন্তু এই খাবার খেয়ে ভরলো না। যাই হোক, তাতেই চলবে এখন। আচ্ছা, আমরা আমাদের পরের গন্তব্যে চলে এসেছি। সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে পান্ডুয়া মিনার, আর তার পাশেই আছে 22 দরজা মসজিদ। 22 দরজা মসজিদে যাবো, বাট পান্ডুয়া মিনার সম্বন্ধে 2-4টে কথা বলি। এই মিনারটা বানানো হয়েছে একখানা, মানে এই যে মসজিদ, সেই মসজিদের আজান পড়ার জন্য যে দিক থাকে, সেই দিক নির্দেশ হিসেবে। এটা তখনকার দিনে রুলিং ক্লাসের একটা অন্যতম সিম্বল হিসেবে ইউজ করা হতো। চলো আবার ভেতরে গিয়েই কথা হবে। পান্ডুয়ার এই মিনারের উল্টো দিকেই আছে এই 22 দরজা মসজিদ। বাংলায় যে অল্প কটা টেরাকোটার মসজিদ পড়ে আছে, এটা তার মধ্যে অন্যতম। এটা আনুমানিক 1340 সালে তৈরি হয় এবং এই মসজিদও বর্তমানে এএসআই এর অন্তর্গত। তবে দুঃখের বিষয় যে এখানে রক্ষণাবেক্ষণ কিন্তু অতটা ভালো করে হয় না। এই মসজিদের আরেকটা নাম বাড়ি মসজিদ। তাহলে এই মসজিদের নাম 22 দরজা মসজিদ কেন? এই মসজিদে মূলত 22টা দরজা ছিল, তাই এর নাম হয় 22 দরজা মসজিদ। আর একটা উল্লেখ্য ব্যাপার হলো, এই মসজিদের ভেতরে কিন্তু অনেক হিন্দু মন্দিরের অংশ চোখে পড়ে এবং এইখানে অনেক মত আছে। অনেকে বলে এটা আগে হিন্দু মন্দির ছিল যেটা থেকে মসজিদ হয়েছে, অনেকে বলে এই অংশগুলো হিন্দু মন্দির থেকে তুলে এনে এখানে বসানো হয়েছে। কোনটা সত্যি তা কিন্তু প্রকৃত অর্থে বলা একটু শক্ত। অনেকগুলো মতই আছে, তার মধ্যে কোনোটাকেই প্র্যাকটিক্যালি সত্যি বলা যায় না। তবে জায়গাটার যদি আরও ভালো মেনটেনেন্স হতো তাহলে কিন্তু ভালো লাগতো। সেই সকাল থেকে আমি আর ভাই বাইক চালাচ্ছি, তাই সামান্য বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছাওয়ার তলায় দাঁড়ালাম। কিন্তু যখন এখানে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখলাম, তখন মনে হলো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা কিন্তু সত্যিই সার্থক। বহু দিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এবং সত্যি মেনে নিতেই হয়, এই আমাদের বাংলার গ্রামের যা রূপ, যা সৌন্দর্য, তা কোনো অংশে কিন্তু যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি সাইডের থেকে একটুও কম নয়। এবং বিশেষ করে এখন যেহেতু ধান চাষের সময়, সেই জন্য এখন সব জায়গায় নতুন ধান বোনা হয়েছে, চাষিরা সেখানে চাষ করতে শুরু করেছে এবং সব মিলিয়ে যেহেতু সবুজ একটা অত্যন্ত আইসুদিং কালার, এর বিউটির যেন কোনো তুলনাই হয় না। এটা এত সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, আমরা আমাদের এই ডে ট্যুরের যে শেষ স্পট শরৎচন্দ্র স্মৃতি মন্দির, সেখানে এসেছি। তো তোমরা যারা শরৎচন্দ্রকে ভালোবাসো বা বাংলা সাহিত্য ভালোবাসো, তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। ভেতরে শরৎচন্দ্রের ব্যবহৃত নানা জিনিসপত্র রাখা আছে এবং ওনার জীবনীটা ছোট ছোট পুতুলের মাধ্যমে
ওনার গোটা জীবনীটা দেখা যাচ্ছে। তো যারা যারা সাহিত্য ভালোবাসে তাদের এই জায়গাটা ভালো লাগবে একদম ফর শিওর। এছাড়া এখানে যে উপরে ফার্স্ট ফ্লোরে লাইব্রেরিও আছে, যেখানে আমরা মানে যারা বাইরে থেকে আসবে সেখানে লাইব্রেরি থেকে বুক নিয়ে পড়ার রিডিং এরিয়া আছে। সেখানে বই সাহিত্য পাঠের জন্য বহু সামগ্রী রয়েছে যেগুলো আমরা চেক করতে পারি। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে তারা এসে সেখানে পড়ে রিড করার যে সুব্যবস্থা রয়েছে। কিন্তু সমস্যা যেটা হলো যে এইখানে এরা কোনো রকমই ভিডিও বানাতে দেয় না ভেতরে, এবং তার ফলস্বরূপ জায়গাটা সোশ্যাল মিডিয়াতে প্রায় নেই বললেই চলে। অনেকেই এই জায়গাটার কথা জানে না, এবং সেই জন্য এটা কিছুটা হলেও লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। এবং এটা হয়তো এনাদের চেঞ্জ করা উচিত। যতক্ষণ না জিনিসটা সোশ্যাল মিডিয়া আসবে, চারজন জানতে না পারবে, জায়গাটার পপুলারিটি হওয়া একটু মুশকিল বলেই আমার মনে হয়। তবে আমিও সেই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম। চন্দ্রের যে অ্যাকচুয়াল জন্মস্থান, যেখানে উনি জন্মেছিলেন, যে বাড়িটা, হ্যাঁ সেই বাড়িটাতে আমরা এসেছি। চলো এবার এই হ্যাঁ এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটাই হচ্ছে শরৎচন্দ্রের পৈতৃক ভিটে, এবং এখানে দেখো ওনার মূর্তিও বানানো আছে একটা, বৈঠকখানা। খুবই সিম্পল বেসিক সেট আপ। এই জন্য এই পাশে আছে বৈঠকখানা। সামনে যদি এগিয়ে যাই, সামনে ওনার যে মানে মূল যে বাসস্থান, যেটা ওনার পৈতৃক ভিটে ছিল, সেটা দেখতে পাবে। খুব ভালো এই জায়গাটা, বাট সেই একইভাবে কিছুটা হলেও খুব আর্লি রয়ে গেছে, যেহেতু এখানে আসার কোনো দিক নির্দেশ ওই শরৎচন্দ্র যে স্মৃতিভবন সেখানে নেই, তাই অনেকে এসে কিন্তু এই জায়গাটা মিস করে যায়। বাট তোমরা যদি এখানে আসো, এখানে যে কোনো লোকাল যে কাউকে জিজ্ঞেস করো যে শরৎচন্দ্রের পৈতৃক ভিটেটা কোথায়, তাহলে যে কেউ তোমাকে দেখিয়ে দেবে। তোমরা কিন্তু এটা এসে অবশ্যই দেখে যাও। এবং শুধু এটাই নয়, উনি যে পাঠশালায় পড়তেন সেই পাঠশালাতেও আমরা তোমাদের নিয়ে যাব। এইটা হচ্ছে লেখা আছে ওনার পৈতৃক ভিটে। এই খুব বেসিক এবং হাম্বল সেট আপ বলতে যেটা আমরা বোঝাই, যে ওপরে এখনও টালির চালটা দেখা যাচ্ছে, এইখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন। এইটাই ছিল ওনার বাড়ি। বল কেমন লাগলো এখানটা ঘুরে? বেশ একটা ফিল আছে ব্যাপারটার মধ্যে। হ্যাঁ বেশ ভালো লাগলো জায়গাটা। আগেকার দিনে বাড়ি কিরকম হতো, যেখানে মেন বাড়ি আলাদা, বৈঠকখানা আলাদা জায়গায়। যেটা আর একটা জিনিস মনে হলো যে ওনার মতো একজন মহৎ ব্যক্তি এইভাবে মানে তার পৈতৃক ভিটে লোকচক্ষুর অন্তরালে একটা মানে এইভাবে পড়ে আছে। লোকের যে অনেকেরই জানাই নেই যে এইখানে শরৎচন্দ্রের পৈতৃক ভিটে। হ্যাঁ সবাই দেউলটির ব্যাপারটাই জানে, ওই দিকটা জানে, বাট উনি যে এখানে মেন অরিজিনালি পৈতৃক ভিটে, এখানে উনি জন্মগ্রহণ করেছে, পড়াশোনা প্রথম জীবনের পড়াশোনা পাঠশালায় পড়েছেন, এই ব্যাপারগুলো অনেকেরই জানা নেই। হ্যাঁ এটা একদম ঠিক কথা। আমরা এখন পিয়ারি পণ্ডিত পাঠশালার সামনে। শরৎচন্দ্র প্রথম পড়াশোনা শুরু করেছিলেন। রক্ষণাবেক্ষণ প্রায় কিছুই নেই। এই দেখো জাস্ট এই বোর্ডটুকু পড়ে আছে, যেটা থেকে বুঝতে পারছি এই পাঠশালায় উনি পড়াশোনা করেছিলেন। প্রায় ধ্বংসাবশেষ, ভেতরটায় জঙ্গল, এমন অমর কথাশিল্পী সাহিত্যিকের জায়গাটা হয়তো আরেকটু বেশি রক্ষণাবেক্ষণে থাকলে ভালো লাগতো। এখানে আরও অনেক কিছুই কিন্তু বলার আছে শরৎচন্দ্রের সম্বন্ধে। ওনার স্মৃতিবিজড়িত কিছু মন্দির, এবং সেখানে 400 বছর, প্রায় 450 বছরের পুরনো দুর্গাপুজো। তবে সেগুলো এখন কভার করছি না, দুর্গাপুজোর সময় এখানে আরেকবার আসবো, তখন ওই জায়গাগুলো আরও ভালো করে ঘুরিয়ে দেখাবো। একদিনে ঘোরার এই স্পটগুলো ঘুরে যখন বাড়ি ফিরছিলাম, তখন আমার মনে হলো যে আমাদের বাংলাতে ঘোরার জায়গা কিন্তু অনেক আছে। সেটা হতে পারে ন্যাচারাল, হিস্টোরিক্যাল, আর্কিটেকচারাল বা কালচারাল, বাট যেটা নেই সেটা হলো এই সমস্ত জায়গার একটা সিস্টেমেটিক রিপ্রেজেন্টেশন। আমাদের বাংলায় ট্যুরিজম অনেক ইমপ্রুভ করেছে, কিন্তু আমরা কোথাও এখনও রাজস্থান বলো, গুজরাট বা মধ্যপ্রদেশের একটা সিস্টেমেটিক ট্যুরিজমের প্ল্যানকে ল্যাক করি। আমাদের বাংলার ট্যুরিজমকে কিন্তু আরও উন্নতি করতে হবে, আর তাতে আমার যা সামান্য ক্ষমতা সেই দিয়ে আমি চেষ্টা করলাম আমাদের বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা কিছু স্পটকে তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের কেমন লাগলো জানিও, আর এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সমীর, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। কিন্তু খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। বাই, সবাই খুব ভালো থেকো।